সিঙ্গেল বিট আপটা তো আমাদের বুঝতে খুব বেশি কষ্ট নাই, এটা মোটামুটি সবাই বুঝি না? তোমরা মনে হয় এক্সপ্লেন করতে পারবা। মানে এখানে একটা জিনিস একটু সাইড করে দেখানো যায়, রকিং শেফটটা নিচে দেখানো যায়। তো না দেখালেও আমাদের সমস্যার যে মার্কস কম আসবে এরকম না, মানে আমার তো মূল ব্যাপারটা হচ্ছে এখানেই হয়, নিচে রকিং শেফটটা আমি দেখাচ্ছি না। তো এখানে কি থাকে বেসিক্যালি, একটা ক্র্যাঙ্ক শেফট থাকে। ক্র্যাঙ্ক শেফটের দুই জায়গাতে কি করা থাকে, ক্র্যাঙ্ক করা থাকে। এই ক্র্যাঙ্কের সাথে কি যুক্ত থাকে, ক্র্যাঙ্ক আর্ম। ক্র্যাঙ্ক আর্মটা কার সাথে যুক্ত, স্লের সাথে, স্লের সাথে। আর স্লেটা কি এরকম শূন্যে ভাসবে? ওই জন্যই এখানে সমস্যাটা হচ্ছে আমরা ওই জায়গাটা দেখাইতে পারতেছি না, যখন এই সাইড থেকে দেখাই তখন ওই রকিং শেপটা দেখানো যাচ্ছে না। আলাদা করে সাইড থেকে দেখালে রকিং শেপটা দেখানো যায়। তো মনে করো আমি যে এই যে ক্র্যাঙ্ক করে রাখছি, ক্র্যাঙ্ক করে মাথার মধ্যে আর্ম দিছি, তো এখন আমি সামনে নিচ্ছি পিছনে নিচ্ছি ঘুরতেছে, ক্র্যাঙ্কটা সামনে আসে পিছনে আসে এরকম ঘুরে। তো ঘুরলে এটা সামনে আসে পিছনে যায়, কিন্তু এ যাকে ধরে টানাটানি করতেছে সে তো এরকম সোজা থাকবে না, নিচে পড়ে যাবে। মানে আমার এই দুইটা আর্মের সাথে যে যুক্ত রিড, আমি স্লে বাদ দিলাম, মনে করো রিডটা যুক্ত, সেই রিডটা কি এরকম ধরে রাখতে পারবো আমি দুইটা আর্ম দিয়ে? এই ঘুরতেছে এরকম, তো এই জন্য এটা পড়ে যাবে। তো এই জন্য এটাকেও তো কোথাও না কোথাও আটকে রাখতে হবে। এটাকে কোথায় আটকে রাখা হয়, একটা স্লে শোর্ট দিয়ে, স্লে শোর্ট দিয়ে রকিং শাফটে যুক্ত থাকে। রকিং শাফটটাকে রকিং কেন বলে, রকিং চেয়ারের মতো রকিং করে, মানে এক জায়গাতে ফিক্সড আছে আর জায়গাতে সে এরকম করতে পারে, রকিং করতে পারে, এটাই রকিং বলতেছে। এই জন্য যে শেফটা এইটা এজিভ করে শুধু এক প্রান্তে মুভমেন্ট দিতে পারে, আমাদের রকিং চেয়ার থেকে এই ব্যাপারটা রকিংই। অর্থাৎ এক জায়গাতে ফিক্স থেকে আরেক জায়গাতে কিছু মুভমেন্ট দিতে পারে, এই জন্য রকিং অবস্থার কারণে এটাকে রকিং শেপ বলা হচ্ছে। তাহলে আমার পুরো স্লেটা যেটা বিটাপের জন্য দায়ী, রিড মানে পুরো অংশটা, রিড রিড ক্যাপ সহ এই পুরো অংশটা স্লেটা, এটা আমরা একটা অংশ তো যুক্ত আছে আমার এই যে কানেক্টিং আর্ম, মানে ক্র্যাঙ্ক আর্ম হয়ে কার সাথে, ক্র্যাঙ্ক শ্যাফটের ক্র্যাঙ্ক অংশের সাথে, বাগানো অংশের সাথে। আরেকটা অংশ এটা তো এটা সামনে যুক্ত মনে করো, আর নিচের অংশটা কার সাথে যুক্ত, স্লে সোর্ডের মাধ্যমে রকিং শ্যাফটে যুক্ত। এটা আমরা দেখাচ্ছি না। একটা লুমে, কনভেনশনাল লুমে দেখবে যে 3-4 রকমের শ্যাফট থাকে। একটা থাকে কি, বটম শ্যাফট, যেখান থেকে আমি শেডিং অ্যাচিভ করতেছি, পিকিং অ্যাচিভ করতেছি। আর থাকে ক্র্যাঙ্ক শ্যাফট, যেটা থেকে আমি বিট আপ অ্যাচিভ করতেছি। এর বাইরে আরেকটা শ্যাফট থাকে না, কাউন্টার শ্যাফট হচ্ছে ওই যে আমার একাধিক, দুইয়ের অধিক ট্যাপেট হলে তখন লাগে। নর্মালি কাউন্টার শ্যাফট তো আমাদের এই রুমগুলোতে নাই। আরেকটা শ্যাফট আছে, সেটা কি, আরো নিচে রকিং শ্যাফট, দেখছো না? তাহলে এই 3টা শেফট তো থাকবেই নর্মালি, আর একটা কাউন্টার শেফট থাকতে পারে, নাও থাকতে পারে। এই 3টা শেফট কি কি, তাহলে একটা রকিং শেফট, রকিং শেফট কি কোনো মোশন দিচ্ছে না, এ এক জায়গায় ফিক্সড থেকে আমার স্লেটাকে যে মুভমেন্ট দিবে, স্লেটাকে কোথাও ধরে রাখতে হবে। তো রিডটাকে কোথাও তো ধরে রাখতে হবে, রিড তো আর শূন্যের উপর থাকবে না। রিডটাকে আমি ধরে রাখবো কোথায়, ওই যে রকিং শেফটের, রকিং শেফটের সাথে স্লে শটের মাধ্যমে রিডটা আটকানো থাকবে, মানে স্লেটা আটকানো থাকবে। এটা একটা বিষয়। আর বটম শেফট আর ক্র্যাঙ্ক শেফটের কাজ তো আমরা বুঝছি। তো আমাদের বিট আপটা আসলে অ্যাচিভ করে কে, ক্র্যাঙ্ক শেফট। এখানে রকিং শেফট কিন্তু খুব বেশি কোনো কাজ করে না এই মেকানিজমে। কি করে, শুধু রিডটাকে ধরে রাখে বা সাপোর্ট দেয়, মানে সাপোর্ট দেয় এবং দুল খেতে সহযোগিতা করে। কিন্তু এই যে কখন যাবে আর আসবে, মানে বিট আপ হবে না হবে, এটা নির্ভর করে কার উপর, ক্র্যাঙ্ক শেফটের উপর। তো আমরা যখন মোটরের সুইচ দেই তখন মোটর থেকে মোটর পুলি হয়ে মোশন আসে কোথায়, প্রথম বটম শেফটে আসে না ক্র্যাঙ্ক শেফটে আসে, ক্র্যাঙ্ক শেফটে আসে সরাসরি। কিন্তু মোটর, মোটর পুলি, মেশিন পুলি যেটা, সেই মেশিন পুলিটা কিন্তু ক্র্যাঙ্ক শ্যাফটকে ঘোরাচ্ছে। তার মানে আমাদের বড় শুটে যেতে হচ্ছে না, মোটরকে স্টার্ট দিলে মোটর সরাসরি মোটর পুলি মেশিন পুলি হয়ে ক্র্যাঙ্ক শ্যাফটকে ঘুরায়। এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, ক্র্যাঙ্ক শ্যাফট ঘুরতে ঘুরতে তার 4টা অবস্থান আমরা পাই। ক্র্যাঙ্ক শ্যাফটের যে ক্র্যাঙ্ক অংশটা, তার ঘূর্ণায়মান অবস্থা 4টা অংশ পাই। একটা যখন সে উপরে থাকে, আগে তুমি দুই ভাগে ভাগ করো, মনে করো সে ফরওয়ার্ডে থাকে, ব্যাকওয়ার্ডে থাকে। এখন ফরওয়ার্ডে যখন থাকে, একদম ফরওয়ার্ডে মাঝামাঝি থাকে, এটাও ফরওয়ার্ড এটাও কিন্তু ফরওয়ার্ড। এটা কাজ, পজিটিভ কাজ বুঝি না আমরা, তুমি বল প্রয়োগ করলে বলের দিকে যদি কাজ হয় সেটাকে পজিটিভ কাজ বলো না? তার মানে বলের দিকটা কোন দিকে, পুরোটাই, মানে একদম 90 ডিগ্রি এদিকে, 270 এদিকে না গেলে, যদি সামনে থাকে সামনে এদিকে গেলেও কি কাজ হচ্ছে। তো মনে করো এদিক থেকে তুমি বল প্রয়োগ করলা, এটা যদি এদিকে যায় কাজ হবে না, এদিকে আসলে হবে পজিটিভ কাজ হবে। আবার যদি এদিকে আসে নেগেটিভ কাজ হবে, এদিকে আসে নেগেটিভ, কিন্তু এদিকে গেলে কাজ হবে না। তো কাজ হবে না,
এটা তো তোমাদেরকে জিজ্ঞেস করলাম, কাজ হবে কি হবে না। তার মানে একটা ক্যারামের গুটিকে আমি টোকা দিলাম এদিকে, সে কি করলো এদিকে চলে গেল, কাজ হবে না। পিছনের দিকে আসলেও কাজ হবে, আবার সামনের দিকে যে কোনো দিকে গেলেও কাজ হবে, সমকোণে গেলে কাজ হবে না। শিওর তো নাকি? একটা উদাহরণ দাও তো দেখি, এরকম শূন্য কাজের একটা উদাহরণ দাও। সেটা তো অ্যাঙ্গেলের জন্য না, এটা তো সরণের জন্য। মানে ধরো এফ ইজ ইকুয়াল টু, মানে কাজ ইজ ইকুয়াল টু এফ আর এস আর থিটা, তিনটা জিনিস। তিনটা জিনিসের মধ্যে তিনটার যে কোনো একটা শূন্য হলে তো কাজ শূন্য হয়ে যাবে। এটা বুঝো না, এফ আছে, এস আছে আর কস থিটা আছে মনে করো। তো এফ শূন্য হলে মানে বল নাই, কাজ শূন্য। তারপরে সরণ নাই, তুমি যেটা বললে সরণ নাই, মানে এটা এখান থেকে শুরু করছে, যতটুকু জায়গা আবার এখানে আসছে, মানে লব্ধি সরণ লাস্টে যেটা, সেটা হচ্ছে আগের অবস্থানে সরণ শূন্য হওয়াতে এটাকে আমরা কাজ বলি না, সরণ শূন্য। এবার আমি জানতে চাচ্ছি বল শূন্য দিয়ে একটা উদাহরণ আর অ্যাঙ্গেল শূন্য দিয়ে একটা উদাহরণ। এরকম একটা বাস্তব উদাহরণ দাও যেখানে এরকম ঘটনাটা ঘটে। উদাহরণ দিতে হবে না, মানে শূন্য শূন্য বলের উদাহরণ দাও একটা, আর শূন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা উদাহরণ দাও, এটা আমি বলতে চাচ্ছি। মাথা মা- মাথা বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা, এ তো স্মরণ হচ্ছে না দেখে। না না, স্মরণ হচ্ছে না দেখে কাজ হচ্ছে না। যদি তুমি মাথায় বোঝা নিয়ে একটু হাঁটো, স্মরণ হবে, তখন তো কাজ হবে। আমি তো স্মরণ শূন্য দিয়ে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি অ্যাঙ্গেল শূন্য দিয়ে অথবা বল শূন্য দিয়ে কাজ হয় না, এরকম দুইটা উদাহরণ। কথা বুঝো নাই? কাজ হবে না, স্মরণ হচ্ছে না, স্মরণ হচ্ছে তো। তার এর মধ্যে কাজ হবে না। দুজন মারলো চাপ দিয়ে, বলটা উপরের দিকে উঠলো, কাজ হয় নাই। এটা তো বিপরীতমুখী বল হয়েছে। বিপরীতমুখী বল হচ্ছে, মনে করো দুজন দুই দিক থেকে বল প্রয়োগ করছে, তো এই ক্ষেত্রে তো ব্যাপারটা মিলবে না, কাজ তো হয়েছে এখানে। মনে করো অভিকর্ষ বল, অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে, আমাদের সাপেক্ষে নিচের দিকে। এখন যদি একটা টেবিলের উপরে আমি কোনো বস্তুকে এরকম ডানে বামে সরাই, তাহলে কাজ হবে আমার পয়েন্ট অফ ভিউতে, আমি যে বল প্রয়োগ করছি সেই বলের ক্ষেত্রে কাজ হবে। কিন্তু অভিকর্ষ বলের পক্ষে বা বিপক্ষে কোনো কাজ হবে? মানে অভিকর্ষ বলের কোনো প্রভাব এখানে থাকবে কিনা কাজ, এই কাজটার ক্ষেত্রে আমি টেবিলের উপর থেকে একটা জিনিসকে বেশি সরালাম, হ্যাঁ আমি বল প্রয়োগ করছি, সেই বলের জন্য কাজ হয়েছে, আমার জন্য কাজ হয়েছে। কিন্তু অভিকর্ষ বলের পক্ষে বা বিপক্ষে বা অভিকর্ষ বলের জন্য কোনো কাজ হয় নাই, তাহলে এখানে অ্যাঙ্গেলের জন্য হয়েছে। অভিকর্ষ বল যদি নিচের দিকে কাজ করে, মানে আমি যদি এদিকে ঘুরাইছি মানে এদিকে চালিয়েছি, তাহলে 90 ডিগ্রি হওয়ার কারণে অভিকর্ষ বল এখানে ক্রিয়া করে নাই। এরকম ম্যাথ করার সময় কি অভিকর্ষ বল নিয়ে আসো নাকি? গাড়ি চলার সময়, গাড়ি চলার সময় অভিকর্ষ বলের জি নেও না কেন? কেন নেও না? কারণ অভিকর্ষ বলের প্রভাব নেই এখানে, কাজ নাই তো, শূন্য 90 ডিগ্রি হওয়াতে। এই জন্য তো তুমি গাড়ির গতিপথ হিসাব করার সময় জি কে কনসিডারই করতেছো না। কনসিডার না করার কারণটা এটা, যে যেহেতু অভিকর্ষ বলের দিকে বা বিরুদ্ধে তার প্রভাবে কোনো কাজ হয় না অ্যাঙ্গেল 90 দেখে। আর বল শূন্যের একটা উদাহরণ হচ্ছে, পারফেক্ট উদাহরণ হচ্ছে স্যাটেলাইট গুলা। চাঁদ যে পৃথিবীর চারপাশে ঘুরে, ওই যে কেন্দ্রমুখী এবং কেন্দ্রমুখী বলটাকে বিনষ্ট করে দেয়। এই জন্য এটা পুরোটা ঘুরে আসে পৃথিবীকে, কিন্তু কোনো কাজ হয় না। মানে সেন্ট্রিফুগাল ফোর্সটাকে, কেন্দ্রের দিকে বলটাকে, কেন্দ্রমুখী বলটাকে প্রতিরোধ করতে পারে, ওইটুকু ওইটুকু ব্যাগ দিয়ে আমরা ওখানে দেই স্যাটেলাইটকে। তো একটা স্যাটেলাইট যখন পৃথিবীর চারপাশে ঘুরে আসে, কোনো কাজ হয় না, এটা জানো? বলটা শূন্য হওয়ার কারণে, ওখানে বলটা একদিকের বলটা একদিকের বলকে নিষ্ক্রিয় করে দেয়, করার কারণে ঘুরে ঠিকই। দেখবা স্যাটেলাইট চালাইতে কোনো ইঞ্জিন লাগে না, এটা জানো? স্যাটেলাইট চালাইতে ইঞ্জিন লাগে? স্যাটেলাইটের মধ্যে কি কোনো ইঞ্জিন দিয়ে দেয় বা সোলার পাওয়ারে চলবে মেশিন? শুধু একটা জায়গায় গিয়ে একটা বল অ্যাচিভ করে দেয়, মানে একটা ব্যাগ অ্যাচিভ করে দেয়। মানে আমি কাছাকাছি হলে একটু জোরে গতি, আর বেশি দূরে হলে স্লো গতি, মানে এটা তো হিসাব আছে যে কেন্দ্রমুখী ঘূর্ণনের সময়। তো এই কেন্দ্রমুখী যে বলটা, সেই বলটাকে নিষ্ক্রিয় করতে যতটুকু ব্যাগ লাগে, অতটুকু ব্যাগ একবার দিয়ে দিলে তখন সে সারা জীবন ওই বৃত্তাকার পথে ঘুরে। তো তখন কিন্তু তার বলটা, এই যে এদিকে আর ওইদিকের বলটা নিষ্ক্রিয় হওয়ার কারণে শূন্য বল হয়। আর শূন্য বল হইলে তো বোঝোই,
এফ শূন্য হলে যেমন কাজ হবে না, সরণ শূন্য হলে কাজ হবে না, অ্যাঙ্গেল শূন্য হলে কাজ হবে না। ওখানে বল নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে আসলে কোনো বাতাসের তো লেভেল শেষ না। আচ্ছা, এই যেটা বলতে চাচ্ছিলাম, কথা তো একদিক থেকে আরেক দিকে চলে গেল। কথা ছিল হচ্ছে সামনে অবস্থান, মানে ক্র্যাঙ্ক শ্যাফটের ফরওয়ার্ড অবস্থান, আর এটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড অবস্থান। তো ফরওয়ার্ডে তো অনেকগুলো অবস্থান তার, এখানেও যেমন সে ফরওয়ার্ডে, এখানেও ফরওয়ার্ড। এন্ড ফরওয়ার্ডের মধ্যে সবচেয়ে মাঝখানে কোথায় আছে? সেন্টার। এটা এটাকে বলি আমরা কি সেন্টার? ফরওয়ার্ড সেন্টার। আর ব্যাকওয়ার্ডে তো অনেকগুলো পজিশন আছে, এখানে আছে, এখানে আছে, এখানে অনেক জায়গায় আছে। ব্যাকওয়ার্ডের মধ্যে একেবারে সবচেয়ে পিছনে কোথায়? এখানে। এখানে বলা হয় ব্যাক সেন্টার বা ব্যাকওয়ার্ড সেন্টার। আর এটা কি? ফরওয়ার্ড সেন্টার। টপে যখন থাকে, টপ মানে হচ্ছে এটাও টপ, এটাও টপ, এটাও টপ, সবই টপ। টপের মধ্যে একেবারে মিডল টপ যেটা, এটা হচ্ছে সেন্টার টপ, যে টপ সেন্টার। আর এটা হচ্ছে বটম সেন্টার। এই চারটা পজিশন বুঝলে আমাদের দুটো মেকানিজম ব্যাখ্যা করা সহজ। তো ক্র্যাঙ্ক আর্মটা মানে ক্র্যাঙ্ক শ্যাফটটা যখন ঘুরতে ঘুরতে ক্র্যাঙ্কের অবস্থানটা একসময় ফরওয়ার্ড সেন্টারে আসে। ফরওয়ার্ড সেন্টারে আসলে ক্র্যাঙ্ক আর্মের সাথে লাগানো থাকে যেহেতু রিডটা কাপড়কে মানে নিউলিসারের পিককে ফেল অফ দ্য ক্লথে চাপিয়ে দেয়। এরপর যখন আবার ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে থাকে তখন ক্র্যাঙ্কশ্যাফটটা আস্তে আস্তে বটম সেন্টারে আসে। তার মানে রিডটা ফেল অফ দ্য ক্লথ থেকে আস্তে আস্তে পেছনের দিকে আসে, আরেকটু সামনের দিকে ঘুরে সে ব্যাকওয়ার্ড সেন্টারে আসে। তখন রিড তার সবচেয়ে ব্যাক পজিশনে থাকে, ঠিক আছে। এরপর থেকে আবার বিটাপের জন্য রেডি হয়, ততক্ষণে শেডিং হয়ে যায় মানে পিকিং হয়ে যায়। তারপরে সে আবার সামনের দিকে আগানো শুরু করে, টপ সেন্টারে যায় মানে বিটাপের জন্য রেডি হয়, দেন হচ্ছে ফরওয়ার্ড সেন্টারে গিয়ে বিটাপটা হয়। এইভাবে করে ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরিয়ে, হ্যাঁ, আস্তে আস্তে ঘুরিয়ে একবার ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরিয়ে একবার বিটাপ সম্পন্ন হয়ে থাকে সিঙ্গেল বিটাপ মেকানিজমে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল বিটআপ মেকানিজম। বাকি যেগুলো আছে রিড, এখানে শর্ট পিন কানেকশন, এগুলো তো বুঝতেছি আমরা। মূলত আমাদের কাজটা যেভাবে হয়, ক্র্যাঙ্কশ্যাফটের গুণনে ক্র্যাঙ্কশ্যাফটের 4 পজিশনের মধ্যে 4টা পজিশনকে একটু ব্যাখ্যা করবা, যেহেতু মেকানিজমটা ছোট। ফরওয়ার্ড সেন্টারে কি হচ্ছে? বিটআপ হয়। ব্যাকওয়ার্ড সেন্টারে হচ্ছে একেবারে পেছনে থাকে রিড। টপ সেন্টারে হচ্ছে বিটআপের জন্য রেডি হচ্ছে, আর বটম সেন্টারে বিটআপ করে ফিরে আসছে। এটা 4টা পজিশন দিয়ে আমরা এটাকেও ব্যাখ্যা করতে পারবো, একই জিনিস, শুধু ডাবল বিটআপ হয় এখানে। তো যেহেতু আমার ক্র্যাঙ্কশ্যাফটটাকে একবার ঘুরিয়ে 2টা বিট করতে হবে, 2বার, সেজন্য এখানে একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আনা হয়। সেই অ্যারেঞ্জমেন্টটা কি? এটা একটা ফ্রেম, আই একটা ফ্রেম মানে মেশিনের একটা ফ্রেম বা কাঠামো, এটা শক্ত কাঠামো, ফার্ম কাঠামো, যেখানে এটা ফিক্সড, এটাকে কেউ নাড়তে পারবে না। আই অবস্থানকে কেউ কি করতে পারবে না, নাড়তে পারবে না। এটা ফ্রেমের সাথে বাঁধা। তারপর আমার ওয়ালের সাথে কোনো কিছুকে বাঁধা আছে, সেটাকে তুমি নাড়তে পারবা না। তার মাথাগুলোকে তুমি নাড়তে দিতে পারবা, এই জায়গায় ফিক্সড আছে, এটাও কি এই জায়গায় ফিক্সড আছে। তাহলে আইটা কি মেশিনের ফ্রেমিং, মূল ফ্রেমের সাথে এটা আইটা একবারে ফিক্সড করে লাগানো আছে। আইয়ের অবস্থান কখনো কি হবে না, পরিবর্তন হবে না। আইয়ের সাথে এইটা একটা আর্ম, এটা একটা আর্ম, দুইটা আর্ম মিলে আমাদের স্লেটাকে যুক্ত করেছে। এটা কানেক্টিং পিন দিয়ে, পিনের সাথে 2টা আর্ম মিলে কার সাথে যুক্ত? স্লের সাথে যুক্ত। তার মানে এই আর্মগুলো যদি কখনো টান পড়ে তাহলে স্লেটাও সামনে আসবে, আমরা যদি সোজা হয় তাহলে পিছনে যাবে, এরকম হবে। ব্যাপারটা বুঝছো না? তার মানে এদের নাম কি? ই আর এফ কি? 2টা আর্ম। একটা আর্মের নাম হচ্ছে ই, যে কিনা এই যে ডি কে নাকল জয়েন্টকে ফ্রেমের সাথে যুক্ত করেছে। আরেকটা আর্ম কি? এফ, যে কিনা নাকল জয়েন্টের সাথে কাকে যুক্ত করেছে? কানেক্টিং পিনটাকে বা স্লেটাকে যুক্ত করেছে। বোঝা গেছে? তাহলে একটা অংশ হচ্ছে লুমে ফিক্সড করা, এটা হচ্ছে ফ্রেমিং অংশটা আই। ফ্রেমিং অংশতে 2টা আর্ম দ্বারা স্লে শোরটাকে বা রিডটাকে বা স্লেটাকে আর কি যুক্ত করা হয়েছে। এর মধ্যে একটা আর্ম কাকে যুক্ত করেছে? ফ্রেমের সাথে নাকেল জয়েন্টকে, তার নাম কি? ই। আরেকটা যুক্ত করেছে কাকে? নাকেল জয়েন্টকে কানেক্টিং পিনের সাথে। এখানে একটা আর্ম দিলে হইতো না, আমরা 2টা আর্ম দিছি যাতে ভাঙতে পারে, এরকম যাতে করছি যাতে ভাঙতে পারে, এরকম ভাঙার জন্য আমরা 2টা আর্ম দিছি। এদেরকে আবার একটা কানেক্টিং পিন মনে করো সি আর বি এর সাহায্যে আমাদের ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত করা। নাকল জয়েন্টটা কিরকম? এইরকম তো,
এটা এরকম কচিগুলোর মধ্যে চাপতে পারে, এরকম চেপে সোজা হতে পারে, আবার এরকম সরাতে পারে, এরকম চাপতে পারে, সোজা হতে পারে, এটাকে নাকল জয়েন্ট বলা হচ্ছে। এই নাকল জয়েন্টটাকে আমাদের ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত করেছে আরো দুইটা কি আর্ম। নাকল জয়েন্টকে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত করেছে আরো দুইটা আর্ম, তার নাম কি বি আর সি। এদেরকে আমরা আসলে ক্র্যাঙ্ক আর্ম বলতেছি আর কি। ক্র্যাঙ্কের সাথে যে আর্ম যুক্ত তার নামই তো ক্র্যাঙ্ক আর্ম। তো এগুলো আর্ম বলতে পারো অথবা ক্র্যাঙ্ক আর্মও বলতে পারো। ক্র্যাঙ্ক আর্ম মানে যে ক্র্যাঙ্কের সাথে যুক্ত, মনে করো বি ক্র্যাঙ্কের সাথে যুক্ত না এটা, আর হচ্ছে সি কানেক্টিং আর্ম অথবা ক্র্যাঙ্ক আর্ম। কানেক্টিং আর্ম বলতে পারি সি কে, আর বি মনে করো ক্র্যাঙ্ক আর্ম, এই একই জিনিস আর্ম। এখন আমার যখন ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে ঘুরতে এরকম চারটা অবস্থান আসে না, চারটা অবস্থান। এখন একটা অবস্থান হচ্ছে এরকম, ক্র্যাঙ্ক কখনো কে তে আসবে, আসবে না, আবার কখনো একেবারে পিছনে আসবে, ধরো আমি দিলাম এটা এল। কখনো এই যে জিতে আসবে, আসবে না, কখনো এইচে আসবে, এই তো সে ঘুরবে। আমাদের এখানে যে চারটা পজিশন, এখানেও কি একই পজিশন না? এখন ঘুরতে ঘুরতে সে যখন এই যে এইচে আর জিতে থাকবে, তখন এই দুইটা আর্ম সি এবং বি এরা কোনাকুনি থাকবে। এরা কোনাকুনি থাকার কারণে আমাদের ওই যে উপরে যে দুটো আর্ম আছে ই আর এফ, এরা সোজা হয়ে যাবে। কেন? ওই যে নাকল জয়েন্টের মাধ্যমে যুক্ত আছে দেখে এগুলো এরকম আছে। এবং তোমার যদি এরকম বাঁকা থাকবে তখন ওই অংশটা সোজা হয়ে যাবে। আবার এদেরকে তুমি সোজা করে দিবা তখন এইভাবে ঠেলা পড়বে, ধাক্কা পড়বে। তো ধাক্কা পড়লে এটা কিন্তু তখন বাঁকা হয়ে যাবে। তো বাঁকা হলে তো বুঝতেছো ওই একটা ত্রিভুজের এই দুইটা বাহু মিলে যে দূরত্ব অতিক্রম করে আর এইভাবে যতটুকু দূরত্ব অতিক্রম করে এক না। তো এই যখন বাঁকা হয়ে যাবে তখন এরা কিন্তু সামনের দিকে আসবে, আবার যখন সোজা হবে তখন পেছনের দিকে ধাক্কা খাবে। তাহলে আমাদের এখন বোঝার বিষয় কখন কি ঘটে, যখন জি অথবা এইচ এই দুই অবস্থানের যে কোনো এক অবস্থানে কে থাকে, ক্র্যাঙ্কশ্যাফটের অবস্থান থাকে, মানে ক্র্যাঙ্কের অবস্থান থাকে, তখন সি আর বি ব্যান্ড অবস্থায় থাকে। আর সি আর বি ব্যান্ড অবস্থায় থাকার কারণে নাকল জয়েন্ট যে ডি, মানে পুরো নাকল জয়েন্ট ডিটা ওই দুইটা আর্ম ই এবং এফ কে সোজা অবস্থায় রাখে। আর সোজা অবস্থায় কি হয়, বিটাপ হয়। ঠিক আছে, সোজা অবস্থায় কি হয়, বিটাপটা হয়ে যায়। আবার আরো দুটো অবস্থান আছে, একটা হচ্ছে এই যে কে অবস্থান, আর আমি আরেকটা অবস্থান নাম দিলাম কি এল অবস্থান। কে এবং এল অবস্থানে দুটা ভিন্ন রকম ঘটনা ঘটে। কিরকম? যখন কে অবস্থানে থাকে, সাপোজ কে অবস্থানে আছে, তখন সি আর বি কি থাকবে, স্ট্রেট। সি আর বি স্ট্রেট থাকার কারণে ই এবং এফ আর্মগুলা কি সোজা থাকতে পারবে না, তারা বাঁকা হবে। বাঁকা হলে স্লেটটা একটু পেছনের দিকে চলে আসবে। এই ঘটনাটা যখন এল এ আসবে তখন কি ঘটবে বলো তো? কে তে তো বিটাপের জন্য রেডি, বিটাপ করছে না, বিটাপ হচ্ছে কোথায়, জিতে আর এইচে। তাহলে এল এ কি হবে, সে ঘুরে ঘুরে কোনো সময় কি এলে আসবে না নাকি? এলে না এসে কি সে রাস্তা অতিক্রম করতে পারবে? মানে জিএইচ আর কে তে যাবে এরকম হবে? শুধু জিএইচ আর কে তে গেলাম, ঘুরবে তো। তো সে ঘুরে একবার জিতে এখানে যেরকম ঘুরে পুরো ঘুরে ঘুরে পুরোটাতে আসে, তাহলে এখানে তো ঘুরবে পুরোটা, কে তে যাবে, এল এ যাবে, এইচ এ এরকম ঘুরতে থাকবে। এল অবস্থানে কি হবে, আমার মানে কিরকম, এটার মতো হয়ে যাবে এরকম। এখন তো ধাক্কাটা খেয়েছে ওইদিকে, তখন ধাক্কাটা এদিকে খাবে। এই যে ডটেড লাইন দেখতেছো, এরকম হবে। তো এরকম হলেও তো ঘটনা তো একই ঘটবে। বিটাপের জন্য রেডি হচ্ছে, মানে পিছনে একদম ব্যাকওয়ার্ড পজিশনে থাকবে। মানে তুমি যখন এদিকে পুশ করতেছো তখন তো এটা সোজা হচ্ছে, নিচের দিকেও সোজা থাকবে, বাট এটা তো তখন নিচে চলে আসবে, এটা ল্যান্ডটাকে কমাই দিবে। কমাই দিলে তখন এই ব্যান্ড হবে ঠিকই, বাট ব্যান্ডটা উপরের দিকে হবে না, নিচের দিকে আলটিমেটলি ব্যান্ড অবস্থায় থাকবে। কে কে ব্যান্ড অবস্থায় থাকবে, ই আর এফ। আর ই আর এফ যদি ব্যান্ড অবস্থায় থাকে তাহলে কিন্তু বিটাপ হয় না, বিটাপের পূর্ববর্তী অবস্থা। আর যখন ই আর এফ সোজা হয় তখন কি হয়, বিটাপ হয়। তাহলে আমরা যদি পুরো ব্যাপারটা বুঝে থাকি, এখন দেখো ক্র্যাঙ্কশ্যাফটের পজিশন যে কোনো একটা দিয়ে তুমি শুরু করো। ধরো জিতে আসি, তাহলে জি অবস্থাটাকে তুমি ব্যাখ্যা করো। যখন ক্র্যাঙ্কের অবস্থানটা জিতে থাকে তখন দুইটা কানেক্টিং আর্ম বি আর সি এরা কি থাকে, বাঁকা থাকে। এরা বাঁকা থাকলে আলটিমেটলি আমার যে ই আর এফ ফ্রেমিংটা আছে, মানে ই আর এফ আর্মগুলো আছে, এই আর্মগুলো
সোজা থাকবে, তখন কি হয়, একটা বিট আপ হলো। এখন 90 ডিগ্রি ঘুরে যখন পজিশনটা কে তে চলে আসবে, যে এখানে কেটা দেখানো আছে, কে তে আসবে, তখন কি হবে, বি আর সি স্ট্রেট। এই জন্য নাকল জয়েন্টের কারণে ই আর এফ ব্যান্ড থাকবে বা ব্যান্ডিংটা উপরের দিকে থাকবে। এই ব্যান্ডিং উপরের দিকে থাকলে বিট আপ হবে না, মানে পেছনে আসছে, বিট আপ করে চলে আসছে, একদম ব্যাকওয়ার্ড পজিশনে চলে আসছে। একটু পরে আবার ঘুরতে ঘুরতে ক্র্যাঙ্ক আর্মের অবস্থান এইচে যাবে না, এইচে গিয়ে কি হবে, জি এর মতো সিমিলারলি বিট আপ হবে, ইএফ সোজা হবে। এইচে এসেও কিন্তু আবার কি হবে, ইএফ। এখানে আমরা দুইটা দিচ্ছি মানে কিন্তু দুইটা না, জিনিস কিন্তু একটাই, দুইটা অবস্থান। এটা একটা অবস্থান, এটা কিন্তু আরেকটা অবস্থান। এটা তো সবসময় তো একসাথে দুটো হবে না, যে কোনো একটা হবে, বুঝছো না? এটা কিন্তু নাই, এই অবস্থানে থাকলে তো এই অবস্থান নাই, জি অবস্থানে থাকলে এইচ নাই, এইচে থাকলে জি নাই, একটাই তো জিনিস। এটা তো এরকম জিনিস না, এই জিনিসটা হয় স্ট্রেট না হয় বাঁকা, স্ট্রেট না হয় বাঁকা। তো এইচে এসে কি হবে, একই ইএফ সোজা থাকবে, বিট আপ হবে। আবার ঘুরতে ঘুরতে যখন এল এ আসবে, তখন ই আর এফ কি সোজা থাকবে না, বাঁকা থাকবে। বাঁকাটা কোন দিকে, নিচের দিকে। এই যে ডটেড লাইন দেখতেছো না, এই ডটেড লাইন বরাবর বাঁকা থাকবে। তার মানে কি তখন কি বিট আপ হবে না, বিট আপের জন্য রেডি হবে। তাহলে আমি যদি ক্র্যাঙ্কশ্যাফটের একটা ফুল গুণন চিন্তা করি, জিতে বিট আপ হয়, কে তে বিট আপের জন্য একেবারে পূর্ব একদম ব্যাকওয়ার্ড পজিশনে আসে, একদম পিছনে চলে আসে। এইচে এসে আবার কি হয়, বিট আপ হয়। এল তে এসে বিট আপের জন্য রেডি হচ্ছে, মানে একেবারে ব্যাকে চলে আসছে। তার মানে একবার ব্যাকে আসে সামনে যায়, ব্যাকে আসে সামনে যায়। তার মানে মূল একবার ঘূর্ণনে কয়বার বিট আপ হলো, দুইবার। এই জন্য এটা হচ্ছে কি ডাবল বিট আপ মেকানিজম। বুঝে গেছে? কারো বুঝতে অসুবিধা থাকলে বলো, আমি আবার বলে দিব। তার মানে আমার এই চারটা পজিশনকে আমি ঠিকভাবে ব্যাখ্যা করতে পারা, যে এই অবস্থানে এই দুটো সোজা থাকবে, এরা বাঁকা থাকবে, এই অবস্থানে এরা বাঁকা থাকবে, ওরা সোজা থাকবে, এবং কি হবে তুমি সিমিলারলি বাকি জায়গাগুলো তো ব্যাখ্যা করতে পারবো। কে তে যা হবে এল তেও তাই হবে, তবে একটু ভিন্ন হবে। ঠিক আছে? আমি যদি বলি, মনে করো জি এর অবস্থানটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম, ঠিক আছে? আচ্ছা, কে এর অবস্থানটা কিরকম, এরকম, বুঝছো না? আচ্ছা, এরপরে কে এর পরে কি এইচ, এইচ তে কি হবে, এল, এল তো বুঝে গেছে? তাহলে কোনটা কি তো বুঝতে পারতেছো, এটা হচ্ছে বি, এটা সি, এটা ই, এটা এফ। বি, সি, ই, এফ, বি, সি, ই, এফ, বি, সি, ই, এফ। তুমি যদি এই চিত্র দিয়ে দাও এইভাবে, অবস্থান দিয়ে এরকম চিত্র দিয়ে দাও, তাহলে খুব বেশি কথা লিখতে হবে না, নাকি? মেকানিজম ব্যাখ্যা করতে গিয়ে তুমি এইরকম চারটা চিত্র এঁকে দাও, তাহলে অনেকটা কথা কম বলে ওটা ব্যাখ্যা করা হয়ে গেল না? তো এইভাবে করে আমরা ব্যাপারটা দেখাতে পারি যে বিতে সিতে অবস্থানগুলো এরকম হবে, চার অবস্থানে চার রকম হবে। তো এর মধ্যে আমার কোথায় কোথায় জি অবস্থানে এবং এইচ অবস্থানে ইএফ সোজা থাকার কারণে বিট আপ হবে, আর কে অবস্থানে আর হচ্ছে এল অবস্থানে কি হবে, বিট আপ হবে না, একদম ব্যাকওয়ার্ড অবস্থানে থাকবে। এই হচ্ছে বিষয়।